আসসালামু আলাইকুম। আজ ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে উদ্যোগ নিচ্ছে সরকার। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা কাজ করবে তারা গণশত্রু, মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে প্রশ্নেও কথা বলেছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নেই। বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। এর মধ্য দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে। ডক্টর ইউনূস বলেন, একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের দেয়া বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ডক্টর ইউনূস বলেন, প্রধানমন্ত্রী মোদির সাথে আমার প্রথম ফোন কলে তিনি ঠিক এটাই বলেছিলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। আমি তাকে খুব স্পষ্টভাবে বলেছি, এটা প্রোপাগান্ডা। অনেক সাংবাদিক এখানে আসার পরে কিছু পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন এসেছে, তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয়। এই প্রচার প্রোপাগান্ডা বাস্তবতার সাথে যায় না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণা ও সেটিতে বাধা প্রদান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন, বিতর্কিত সাংবাদিকদের আটক ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় নারী সাংবাদিক। সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা বলতে আসেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সংঘবদ্ধ হামলার আশঙ্কাজনক খবর শোনা যাচ্ছে। নারীদের ওপর হামলা, সংখ্যালঘুদের ওপর হামলা, সাংবাদিকদের জেল এবং প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচকরা বলছেন, ছাত্রদের ৫ আগস্টের বিপ্লব দেশকে আবারও সেখানে নিয়ে যাচ্ছে যেখান থেকে এটির শুরু হয়েছিল। আমরা দেখেছি বেদান্ত প্যাটেল এসবের নিন্দা জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ ব্যাপারে আপনার কি কোনো কথা হয়েছে? জবাবে মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে আলাদাভাবে কি কথা হয়েছে সেটি এখানে আমি বলবো না। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট করেছি, যেমনটা আমরা বিশ্বের সব দেশের কাছে করি, যে আমরা শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করি এবং চাই না সরকার কোনোভাবে শান্তিপ্রিয় আন্দোলনে সহিংস দমনপীড়ন চালাক। এরপর ওই ভারতীয় সাংবাদিক বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রশ্ন করেন এবং জিজ্ঞেস করেন এ ব্যাপারে তার কিছু বলার আছে কিনা। জবাবে মিলার বলেন, তিনি বিষয়টি টুকে রাখবেন এবং তাদের কিছু বলার আছে কিনা সে ব্যাপারে ভেবে দেখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে আদালতকে সরাসরি ক্ষমতা দেয়া,
খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করতে পারে। কনসার্ন অথরিটি হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে এসব বিষয়ে খসড়ায় বলা নেই। অন্তর্বর্তী সরকারের 100 দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শিরোনামে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। এই 100 দিন তার মন্ত্রণালয়ে কি কি কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি। আইন উপদেষ্টা বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। 90,000 থেকে 1 লাখ আবেদন যাচাই বাছাই করে 4,300 জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যে সফররত জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। লন্ডনের রয়্যাল রিজেন্সিতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয়, কারণ সেটা সত্য, আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে হয়, বারবার বলতে হয়। আওয়ামী লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট, এটা প্রতিষ্ঠিত সত্য। 16 বছর দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। তারা মানুষের অধিকারই শুধু হরণ করেনি, তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিকটিম। আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়েছি। তিনি বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনাবাহিনীর 57 জন চৌকস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ তাদের খুনের রাজনীতি শুরু করেছিল। ডাক্তার শফিক যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগের দ্বারা নির্যাতিতদের আশ্রয় এবং নাগরিকত্ব দেয়ায় আমি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা প্রকাশ করছি আপনারা কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেবেন না। জামাত আমির বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক স্বীয় মর্যাদার সঙ্গে বসবাস করবে, যেখানে আমাদের নারীরা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। আমাদের বিশাল ম্যানপাওয়ারকে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরে আসুক, বিএনপি তা চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তিনি আবার ক্ষমতায় ফিরে আসুক, বিএনপি তা চায় না। বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসাকেই মূল অগ্রাধিকার দেওয়া উচিত। সংখ্যালঘুদের নিয়ে, গার্মেন্টস নিয়ে এখন নানা ষড়যন্ত্র চলছে। একটা নির্বাচিত সরকার থাকলে এ ষড়যন্ত্র করা যাবে না। আন্দোলনে ছাত্রদের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হঠাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন। গত 15 বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের ক্ষেত্রে একটা বিষয়ে ফোকাস করতে হবে, বাকি সংস্কার ও কাজগুলো নির্বাচিত সরকার করবে। বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা পুনরায় বলেন তিনি। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সালেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে, ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক, এটা ভালোর দিকে যাচ্ছে, তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করব না। তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গাগুলো দিয়ে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করব। আমরা কিছু সংস্কার করে যাব, পরে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অর্থ উপদেষ্টা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ভারতের আদানি গ্রুপের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৩ নভেম্বর আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সব চুক্তির পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। এরও আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছিল, অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল করতে হবে। ৩ দিনের মধ্যে চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্য নোটিশে আহ্বান জানানো হয়েছিল। নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে ৩ দিন সময় বেঁধে দেওয়া হয়। ওই নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সাথে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লা নির্ভর কোনো বিদ্যুৎ কেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এবার খুব জরুরি ১ মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় চেষ্টা করি যে এই খারাপ কাজ থেকে দূরে থাকব, কিন্তু আমরা পারি না আমাদের অভ্যাসের কারণে বা অনুশীলনের কারণে বা দুর্বলতার কারণে। তাহলে আমরা কি করতে পারি? একটা প্রধান টেকনিক আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যে খারাপ কাজ ছাড়তে পারছেন না, সেই খারাপ কাজ সংশ্লিষ্ট বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন। দূরে থাকার উপায় হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। আপনার মোবাইল ফোনে ওই খারাপ কাজের যে বন্ধুদের নাম্বার আছে এগুলো ফেলে দিন, ডিলিট করুন এবং তাদেরকে সামাজিক সকল যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম থেকে এবং আপনার মোবাইল থেকে ব্লক করে দিন। তাহলে দেখবেন আপনি চাইলেও সেই খারাপ বন্ধুটিকে আর খুঁজে পাচ্ছেন না, মানে খারাপ কাজ করছেন না। আসুন এই কৌশলটি অনুসরণ করি এবং নিজেকে ভালো রাখি। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। আগামী ২৪ নভেম্বর পুরো পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। ইমরান এই আন্দোলনকে শেষ ডাক হিসেবে অভিহিত করেছেন। তবে ইমরান খান ২৪ নভেম্বর শেষ ডাক দেওয়ার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য ডন।
144 ধারা একটি আইনি ধারা। এই ধারা অনুযায়ী স্থানীয় প্রশাসন একই সঙ্গে 4 জনের বেশি মানুষকে জড়ো হতে দেয় না। ইসলামাবাদে 144 ধারা জারি হওয়ায় আগামী 24 নভেম্বর ইমরান খানের শেষ ডাক কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়। কারাবন্দী ইমরান খান তার আইনজীবীদের মাধ্যমে আগামী 24 নভেম্বর পুরো পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, শেহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। এছাড়া সংবিধানের 26তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী সরকারের ভিত্তি শক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ইমরান খান। আর এগুলোর বিরুদ্ধেই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।